নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বন্ধু এ ওয়ান্ডারার যাত্রা শুরু করব বারাণসী শহর থেকে বাই রোড। আজ আমরা পৌঁছবো প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায়। সেখানে সঙ্গম স্নান করে আবার আমরা এই বেনারস শহরেই ফিরে আসব এবং আরেকদিন আমরা ট্রেনে করে কুম্ভ মেলায় যাব। সুতরাং বাই রোড এবং বাই ট্রেন কিভাবে আপনারা কুম্ভ মেলায় পৌঁছবেন, কতটা হাঁটতে হবে, কতটা কম হেঁটে যাওয়া যেতে পারে, মেলার ভেতরে কি কি সুবিধে হতে পারে বা কি কি অসুবিধে হতে পারে, সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওতে ঘুরে দেখাবো। আপনাদের সবার সাথে এই মহাকুম্ভের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আমরা কলকাতা থেকে বেনারস হয়ে যে রাস্তাটি প্রয়াগরাজের দিকে যাচ্ছে, সেই হাই রোডের পাশেই বেনারস শহরে একটি হোটেলে ছিলাম। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, আমরা এখন যে রাস্তাটি ক্রস করছি সেই জায়গায় আসার অনেক আগেই আমরা বেনারস প্রয়াগরাজ যে মেন হাইওয়ে আছে সেই মেন হাইওয়ে ধরে সোজা না এগিয়ে আউরাই চৌরাহা থেকে লেফট টার্ন নিয়ে কিছুটা এগিয়ে আবার রাইট টার্ন নিয়ে এখন আবার রাইট টার্ন নিয়ে এলাহাবাদের দিকে এগোচ্ছি। মেন রোডে অত্যন্ত বেশি ট্রাফিক থাকার কারণে আমরা এই রোডটি বেছে নিলাম। দেখা যাক এই রোডে কতটা ট্রাফিক পাওয়া যায়। এই রোডে এটি প্রথম টোল প্লাজা, এরপর আসবে মুঙ্গারি টোল প্লাজা। বন্ধুরা, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন যত সকাল সকাল সম্ভব প্রয়াগরাজ শহরে পৌঁছানোর। সেক্ষেত্রে ভিড় এবং ট্রাফিক জ্যাম দুটোই কম হবে। বাইরের স্টেট থেকে গাড়িতে আসলে চেষ্টা করবেন সাদা নাম্বার প্লেটের গাড়িতে আসার। কমার্শিয়াল নাম্বার প্লেট দেখলে অনেক আগেই পার্কিংয়ে আপনার গাড়ি আটকে দেওয়া হতে পারে এবং কমার্শিয়াল নাম্বারের জন্য আপনাদের এক্সট্রা ট্যাক্স এবং পারমিট চার্জ পে করতে হতে পারে। মুঙ্গেরি টোল প্লাজা ক্রস করে এখন আমরা চলে এসেছি নীলকণ্ঠ দুয়ার। এখান থেকে আড়াইলঘাটের দূরত্ব 14 কিলোমিটার এবং ম্যাপে দেখাচ্ছে বোট ক্লাবের দূরত্ব 18 কিলোমিটার। আজ আমাদের গন্তব্য বোট ক্লাব। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন সঙ্গম ঘাট, চেউকি স্টেশন বা নৈনি স্টেশন যাওয়ার জন্য আমাদেরকে এই রাস্তা ধরে আরো খানিকটা আগে যেতে হবে। এখন আমরা যেখানে আছি এখান থেকে এলাহাবাদ শহর 15 কিলোমিটার এবং নৈনি রেল স্টেশন মাত্র 6 কিলোমিটার। আগের বোর্ডটি থেকে আমরা আরো 2 কিলোমিটার রাস্তা এগিয়ে এসেছি। তবে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় ট্রাফিক জ্যাম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। বন্ধুরা, সকাল 9:30টার পর থেকে মাত্র কম বেশি 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি লেপ্রাসি চৌরাহা। এই যে মোড়টি আপনারা দেখছেন এই জায়গাটির নাম লেপ্রাসি চৌরাহা। লেপ্রাসি চৌরাহা থেকে মাত্র 5 কিলোমিটার কি 6 কিলোমিটার আগে ছিলাম আমরা সকাল 9:30টায়, আর এখন ঘড়িতে বাজে বিকেল 3:30। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, আমরা মাত্র 5 কিলোমিটার রাস্তা 6 ঘন্টায় অতিক্রম করতে পেরেছি। রাস্তায় এতটাই জ্যাম ছিল। এই চৌরাহার পেছনে যতটা জ্যাম, সামনেও ঠিক ততটাই জ্যাম চোখে পড়ছে। এখান থেকে এখনও 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের বোট ক্লাবে পৌঁছতে হবে এবং বোট ক্লাব থেকে আমরা বোট নিয়ে সঙ্গম স্নান করতে যাব। এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, বোট ক্লাবে বোট নেওয়ার টাইম সকাল 5টা থেকে বিকেল 5টা। বিকেল 5টার পরে বোট বন্ধ হয়ে যায় এবং আপনারা বোট নিয়ে সঙ্গম স্নান করতে যেতে পারবেন না। সুতরাং আমাদেরকে যে কোনোভাবে বিকেল 5টার আগে পৌঁছতে হবে এবং সেখান থেকে বোট নিয়ে বিকেল 5টার মধ্যে সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। রাস্তায় বিভৎস জ্যাম বন্ধুরা, আমরা জানি না আমরা কখন বোট ক্লাব পৌঁছবো। আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদের সমস্ত আপডেট দিতে থাকব। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ওল্ড নৈনি ব্রিজের ঠিক আগে। এই ব্রিজটি ক্রস করে আমাদের বোট ক্লাবে যেতে হবে। এই ব্রিজটিকে ডাবল ডেকার ব্রিজও বলা হয়ে থাকে, কারণ এই ব্রিজের ওপর থেকে ট্রেন যায় এবং আমরা ট্রেনের ঠিক নিচ দিয়েই রাস্তা দিয়ে এই ব্রিজটি ক্রস করব। এই ব্রিজের চারপাশ থেকেই মেলার এরিয়া শুরু হয়ে গেছে। আপনারা ব্রিজের দুপাশেই দেখতে পাবেন মেলার বিভিন্ন আয়োজন। দেখা যাক আমরা কতক্ষণে বোট ক্লাব পৌঁছই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক পুণ্যার্থী এই পথ ধরে হেঁটে চলেছেন। তারাও কোনো না কোনো ঘাটে পৌঁছে সঙ্গম স্নান করার উদ্দেশ্যেই এগিয়ে চলেছেন। দেখা যাক আমরা আজকে সেই পুণ্য লাভ করতে পারি কিনা।
নাকি এই ট্রাফিক জ্যামের অত্যাচারে আমরা সেই পুণ্যলাভ থেকে বঞ্চিত থেকে যাই। বন্ধুরা, এখন বাজে ঠিক 4:20। আমাদের এক্ষুনি একটি বোট ধরে সঙ্গমের দিকে এগিয়ে যেতে হবে। এই বোট ঘাটে প্রবেশ করার দুটো রাস্তা আছে। মেইন যে রাস্তা, সেই রাস্তা ক্রস করে যদি আপনারা পাশের রাস্তাটা দিয়ে ঢোকেন, সেক্ষেত্রে ভিড় একটু কম পাবেন এবং আপনাদের গাড়ি একদম ঘাটের পাশেই পার্ক করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সঙ্গম স্নান করে বোটে করে ফিরে আসার পরেই গাড়িতে উঠে যেতে পারবেন। আপনাদের এক পাও হেঁটে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। চলুন বন্ধুরা, আমরা তাড়াতাড়ি একটি বোট জোগাড় করে সঙ্গমের দিকে এগিয়ে যাই। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, এই যে আপনারা হেলিকপ্টার দেখছেন, এই বোট ক্লাব থেকেই হেলিকপ্টার সার্ভিস আপনারা অ্যাভেল করতে পারেন। তবে এর জন্য অনেক আগে অনলাইনে টিকিট বুক করতে হবে। এখানে এসে টিকিট বুক করার ইচ্ছে থাকলে টিকিট অ্যাভেলেবেল থাকে না। আর এই বোটঘাটেই সন্ধ্যে 7টা থেকে লেজার শো দেখানো শুরু হয়। লেজার শোটি প্রায় 1 ঘন্টা দেখানো হয় এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা উপভোগ করতে পারেন। লেজার শোটিও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। দেখতে থাকুন বন্ধুরা। এটি হচ্ছে যমুনা নদী, যার জল কিছুটা সবুজ বা নীলছে এবং খুবই পরিষ্কার। আর বাদিক থেকে আসছে গঙ্গা নদী। আমরা যেখানে যাব সেখানে গঙ্গা এবং যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর মিলনস্থল, যেটি ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত, সেই সঙ্গম স্থলে আমরা স্নান করব। সেখানে স্নানের জন্য একটি নির্দিষ্ট এরিয়া আছে, আপনারা পৌঁছানোর পর দেখতে পাবেন। এবং সেখানে জলের পরিমাণ খুবই কম, খুব বেশি হলে হাঁটু জলে আপনাকে নামতে হবে এবং নেমে আপনি সেখানে নির্বিঘ্নে স্নান করতে পারবেন। চারপাশে বাঁধানো আছে, আপনার ডুবে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং চারপাশে এত নৌকো থাকবে আপনি সেগুলো ধরেও স্নান করতে পারবেন। সেই স্নানের ঘাটে ড্রেস চেঞ্জ করারও পর্যাপ্ত ব্যবস্থা আছে, সেটাও আপনাদের দেখানো হবে। এবং নৌকো থেকে নামার পরে যে ফ্লোটিং পাটাতন রয়েছে, যার উপরে চেঞ্জিং রুম রয়েছে, সেখানে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাও আছে। কুম্ভমেলা উপলক্ষে এখানকার ব্যবস্থাপনা সত্যিই চোখে পড়ার মতো। দেখতে থাকুন বন্ধুরা। পরন্ত বিকেলে যমুনা নদীর ওপর ভেসে চলা এই যাত্রা সারা জীবন মনে রাখার মতো একটি অভিজ্ঞতা। আমরা আস্তে আস্তে গঙ্গা নদীর দিকে এগোচ্ছি। এই পুরো যাত্রাপথে আমাদের সঙ্গী হয়েছে সাইবেরিয়া থেকে আগত কিছু পরিযায়ী পাখি। অসংখ্য পরিযায়ী পাখি এই নৌকোর পাশ দিয়ে উড়ে চলেছে। আপনারা যদি চান এদেরকে কিছু খাবার দিতে পারেন। আমাদের কাছে কিছু খাবার নেই বলে আমরা এদের কিছু দিতে পারছি না, তবে অনেকেই হাতে করে ছোলা বা ওই ধরনের কিছু এনে এই পাখিদের খাবার দিচ্ছে। আপনারাও চাইলে অল্প কিছু খাবার নিয়ে আসতে পারেন, তবে খেয়াল রাখবেন নদী যেন কোনোভাবে নোংরা না হয়। সামনে যমুনা নদীর ওপর এই সূর্যাস্তের ক্ষণ, তার মধ্যে এই নদীপথে ভ্রমণ, সাথে সঙ্গী সাইবেরিয়ান পরিযায়ী পাখি, চারপাশে মেলা প্রাঙ্গণ। এই অভিজ্ঞতা ভিডিও দেখে বা বলে বর্ণনা করে বোঝাবার মতো নয়। এই অভিজ্ঞতা এখানে আসার পরেই উপলব্ধি করা সম্ভব। তবে এর অর্থ এই নয় বন্ধুরা যে আমি আপনাদের এখানে আসার জন্য উৎসাহিত করছি। আমি বলবো আপনারা যদি আসতে চান তাহলে শুধু আমার ভিডিও নয়, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, তার মধ্যে বেশ কিছু রিলায়েবল ভিডিও আছে, সেগুলো দেখুন। আপনাদের শরীর স্বাস্থ্য, সময় এবং পারিপার্শ্বিক অবস্থা বুঝে তবেই আপনারা আসবেন। শুধুমাত্র ভিডিও দেখে ভিডিওর কথার উপর ভরসা করে আসবেন না। আমি কেবলমাত্র আমার নিজস্ব অভিজ্ঞতাটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে এবং মাঝি ভাইদের থেকে এই ঐতিহাসিক জায়গার বিভিন্ন বর্ণনা শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি সঙ্গম প্রাঙ্গণে। এখানে চতুর্দিকে আপনারা পতাকার ব্যারিকেড এবং ভাসমান পাটাতনের ব্যারিকেড দেখতে পাবেন। খুব সাবধানে নৌকো থেকে নিচে নেমে
আপনাদের স্নান করতে হবে এবং স্নানের পরে সিঁড়ি দিয়ে সেই পাটাতনে উঠে আপনারা চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করে আবার নৌকোয় ফিরে আসতে পারেন। বহু পুণ্যার্থী নারী পুরুষ নির্বিশেষে এই সঙ্গমস্থলে স্নান করছেন। তাদের সেই স্নানের ভিডিও দেখানোটা অসম্মানজনক বলে আমি এর থেকে বেশি ভিডিও এই অংশের দেখাতে পারলাম না। যতটুকু প্রয়োজন ততটুকু দেখানোর চেষ্টা করেছি। আমরা সঙ্গম স্নান সেরে আবার বোট ক্লাবের দিকে ফিরে যাচ্ছি। আজ যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আজ আর আমাদের পক্ষে মেলা প্রাঙ্গণে প্রবেশ করে মেলা ঘুরে দেখা সম্ভব হবে না, আমাদেরকে বেনারস ফিরে যেতে হবে। না, আপনারা কোথাও যাবেন না। আমি ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম আমরা একদিন বাই রোড এবং একদিন বাই ট্রেন প্রয়াগরাজ পৌঁছবো। এতক্ষণ আপনারা দেখলেন বাই রোড প্রয়াগরাজ এসে সঙ্গম স্নান করে বেনারস ফিরে যাওয়ার ভিডিও। এখন আপনারা দেখবেন বাই ট্রেন এসে আমরা কিভাবে প্রয়াগরাজে সঙ্গম স্নান করলাম এবং মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলাম। দেখতে থাকুন বন্ধুরা। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, আমরা বোট ক্লাবে যেখান থেকে বোট নিয়ে এই যাত্রা শুরু করেছিলাম সেখানে আপনাদের ডান দিকে পড়েছিল ওল্ড নৈনি ব্রিজ এবং আমরা বাদিকে পেয়েছিলাম শাস্ত্রী ব্রিজ। এখনই আমরা যে ব্রিজটি ক্রস করলাম সেটি কিন্তু শাস্ত্রী ব্রিজ। বোট ক্লাবে রয়েছে একটি অতি সুসজ্জিত রেস্টুরেন্ট। বোট ক্লাবে ফিরে আসার পর আমরা সামান্য কিছু জলযোগের উদ্দেশ্যে এই রেস্টুরেন্টের ভেতরে এসে বসেছি। এখানে যথেষ্ট পরিমাণ ভিড় থাকায় এদের কিন্তু খাবার সার্ভ করতে যথেষ্টই টাইম লাগে, সুতরাং হাতে সময় নিয়ে আসবেন। এখানে খাবারের দামও যথেষ্ট কস্টলি। বাদিকে আলোকিত শাস্ত্রী ব্রিজ, সামনে আলোকিত রেস্টুরেন্ট, ডান দিকে আলোয় সজ্জিত ওল্ড নৈনি ব্রিজ। এ এক মনোহারিণী দৃশ্য। আর ঠিক একটু পরেই শুরু হবে লেজার শো, যেটি দেখার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আপনাদের সেই শোটি আমরা এই ভিডিওতেই দেখাবো, দেখতে থাকুন। এখন বাজে সন্ধ্যে 6:30 আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে লেজার শো। भगवान, मैं धन्य हूँ कि आपने मुझे इस योग्य समझा। क्यों ना आप स्वयं ही सभी पवित्र स्थानों का मूल्यांकन करें। ऐसा कीजिए, आप तुला के एक पलड़े पर सप्तपुरियों को रखिए और दूसरे पलड़े पर भगवान विष्णु के स्थायी निवास प्रयाग को रखिए, जिसका भार सबसे अधिक आए। मेरे विचार में वही सर्वश्रेष्ठ तीर्थ होगा। इस मूल्यांकन के परिणाम स्वरूप प्रयाग का पलड़ा ही भाया और तभी से इसे तीर्थों का राजा कहा जाने लगा। आज प्रयाग ही संसार में एकमात्र ऐसा पावन क्षेत्र है जहाँ 3 पवित्र नदियों का संगम होता है। इस संगम का भी एक अनूठा महत्व है। देवताओं और असुरों ने एक मत होकर क्षीर सागर का मंथन करना स्वीकार किया। जहाँ मंदार पर्वत मथनी के रूप में आए तो वहीं वासुकी नाग को नेति की भूमिका मिली। भगवान विष्णु ने स्वयं कुर्म अवतार धारण कर मंदार पर्वत को उसका आधार प्रदान किया। क्षीर सागर को मथना शुरू किया गया और 14 रत्नों में सबसे पहले लाल विष उत्पन्न हुआ। उस विष के प्रभाव को कोई भी देवता या असुर सहन करने में समर्थ नहीं थे। इस कालकूट विष से सृष्टि का विनाश हो सकता था। इसीलिए इस आपदा से बचाने स्वयं देवों के देव महादेव ने इस विष का पान किया। ये सब देख मां पार्वती ने विष को भगवान शिव के कंठ तक ही रोक दिया।
इस कालकूट विष के प्रभाव से महादेव का कंठ नीला पड़ गया और तभी से उन्हें नीलकंठ के नाम से ही जाना जाने लगा। इन सभी को जिस रत्न की सबसे अधिक प्रतीक्षा थी, उस रत्न का निकलना अभी बाकी था। अंततः आयुर्वेद के देव धन्वंतरी अपने हाथ में अमृत कुंभ लिए प्रकट हुए। अमृत कुंभ पाने की लालसा में सुरों और असुरों के मध्य एक घमासान युद्ध आरंभ हो गया। इसी युद्ध के दौरान स्वरभानु नाम का एक असुर अमृत कुंभ को अपने अधीन कर पाताल लोक की ओर चल गया। तब अमृत कलश को वापस पाने हेतु देवतागण अपने आराध्य भगवान विष्णु का स्मरण करने लगे। तदोपरांत भगवान विष्णु एक सुंदर अप्सरा मोहिनी का रूप धारण कर पाताल लोक पहुंचे, जिन्हें भगवान विष्णु को वाहन पक्षीराज गरुड़ ने शीघ्रता से अमृत कलश को उठा लिया और अपने साथ लेकर स्वर्गलोक की ओर उड़ चले। कहते हैं पक्षीराज की इस यात्रा के दौरान पृथ्वी पर 4 जगह अमृत की कुछ बूंदें छलक कर गिर पड़ी थीं और इन बूंदों से उन नगरों की नदियों के पानी में अमृत जैसे गुण आ गए थे। वे 4 स्थान हरिद्वार, प्रयाग, उज्जैन एवं नासिक है और यही कारण है कि इन 4 नगरों में कुंभ का पर्व मनाया जाता है। ऐसी ही मान्यता है कि एक दिव्य दिवस एक सांसारिक वर्ष के बराबर होता है और पक्षीराज गरुड़ की यात्रा में 12 दिन लगे थे। इसीलिए हर 12वें वर्ष में कुंभ पर्व मनाया जाता है। বন্ধুরা, প্রায় 45 থেকে 50 মিনিট লেজার শো উপভোগ করার পরে এখন আমরা ফিরে চলেছি বারাণসীর উদ্দেশ্যে। আমরা শাস্ত্রী ব্রিজ ধরেই বারাণসীর পথে এগোবো। আশা করা যায় সকালের মতো বিভৎস ট্রাফিক জ্যাম এখন হয়তো আমরা পাবো না। দেখা যাক রাস্তার কি অবস্থা, আমরা আপনাদের আপডেট দিতে থাকব। তবে আগেও আমি যেমনটা বলেছি বন্ধুরা, চেষ্টা করবেন প্রয়াগরাজে যত সকাল সকাল সম্ভব পৌঁছে যাওয়ার। সেক্ষেত্রে আপনি সারাটা দিন পাবেন সঙ্গম স্নান এবং মেলা উপভোগ করার জন্য, এবং যত সকালে আসবেন ভিড় এবং ট্রাফিক ততটাই কম হবে। আজ সারাদিনের এই যাত্রায় ওই 6 ঘন্টার ট্রাফিক জ্যামটুকু উপেক্ষা করলে আজ আমাদের যে অবিস্মরণীয় অভিজ্ঞতা হলো তা সত্যি সারা জীবন মনে রাখার মতো এবং এক কথায় বর্ণনাতীত। অত্যন্ত সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বেনারসের পথে এগোচ্ছি এবং এই ভিডিওতেই আপনাদের দেখাবো আমরা ট্রেনে করে কিভাবে প্রয়াগরাজ পৌঁছে সঙ্গম স্নান করে পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে কলকাতার পথে যাত্রা শুরু করলাম। বন্ধুরা, ডান দিকে দূরে দেখতে পাচ্ছেন নাগরদোলা এবং তার ঠিক পাশেই রয়েছে রাম মন্দিরের একটি প্রতিকৃতি। এই শাস্ত্রী ব্রিজের দুপাশে যতদূর চোখ যায় ততদূর মেলা প্রাঙ্গণ এবং এই সন্ধেবেলা এই আলোকসজ্জিত মেলা প্রাঙ্গণ এক মোহময় সৌন্দর্য সৃষ্টি করেছে। এমনই সৌন্দর্য যা মহাকাশ থেকেও দৃশ্যমান হয়। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে নিয়েছেন। আমি এই ভিডিওর এন্ডে সেই ছবিটি অ্যাড করে দেব যা মহাকাশ থেকে দৃশ্যমান হয়েছে। এই কুম্ভমেলা সারা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কুম্ভমেলা একটি উল্লেখযোগ্য তীর্থস্থান। বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব বাই রোড 130 কিলোমিটার, যেটি সাধারণ সময় আসতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। কিন্তু কুম্ভ মেলার সময় এই স্বল্প পরিসর রাস্তায় আমাদের অতিক্রম করতে সময় লেগে গেল প্রায় 10 ঘন্টা। মহাকুম্ভের এই মহা আয়োজন দেখার জন্য একদিন একেবারেই যথেষ্ট নয় বন্ধুরা। সেই জন্যই আজ আমরা সঙ্গম স্নান করে বেনারস ফিরে যাচ্ছি। কাল আবার বেনারস থেকে ট্রেনে করে এই প্রয়াগরাজে আসব। বাই রোড এবং বাই ট্রেন আসার উদ্দেশ্য আপনাদের জন্য প্রয়োজনীয় ইনফরমেশন শেয়ার করা। আজ আমরা বাই রোড এসে যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
কাল আমরা বাই ট্রেন আসার পরে যা অভিজ্ঞতা হবে সেটাও এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রয়াগরাজে এসে যদি আপনারা একদিন থাকতে পারেন তাহলে এই মেলাটা অনেকটাই উপভোগ করতে পারবেন। তবে প্রয়াগরাজে এসে থাকাটা এখন অনেকটাই সমস্যাজনক। মেলা প্রাঙ্গণে থাকার যা ব্যবস্থা আছে তার অ্যাভেলেবিলিটি প্রায় নেই বললেই চলে, এবং যে দুটো একটি টেন্ট অ্যাভেলেবেল সেগুলি লাক্সারি টেন্ট, যার ভাড়া 15,000 থেকে 35,000, যেটা মধ্যবিত্ত সাধারণের পক্ষে খরচা বহন করাটা প্রায় অসম্ভব। আর প্রয়াগরাজ শহরে যে হোটেলগুলো আছে যেগুলোর অন্যান্য সময় হয়তো চার্জ 800 থেকে 1000 টাকার মধ্যে থাকে, এখন সেই রুমেরই চার্জ 6 থেকে 8,000 টাকা ডিমান্ড করছেন হোটেল মালিকেরা। সেই জন্যই আমরা প্রয়াগরাজে থাকার চেষ্টা বা বন্দোবস্ত কিছুই করিনি। আমরা বেনারস থেকেই পরপর 2 দিন যাতায়াত করব এমনটাই ঠিক করেছি, এবং এই সঙ্গম স্থান এবং মেলা দর্শনের পর আমরা পরশুদিন মুঘলসরাই স্টেশন থেকে, যার বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন, সেখান থেকে কলকাতা ফিরে যাব। কলকাতা থেকে মুঘলসরাই এবং মুঘলসরাই থেকে কলকাতা ফিরে যাওয়ার ট্রেনের অভিজ্ঞতার উপর একটি ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। কারণ বর্তমানে যে কোনো এসি কম্পার্টমেন্টেও যথেষ্ট ভিড় হচ্ছে, যে কারণে এখানে আসার আগে ট্রেনের অবস্থা কি সেটা দেখে নেওয়াটা জরুরি। তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ট্রেনের ভিডিওটিও দেখে নেবেন, এবং সেখানেও আমার পক্ষে যতটুকু ইনফরমেশন শেয়ার করা সম্ভব হয়েছে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমি এখন যে ম্যাপটা দেখাচ্ছি, এখানে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি জুম করার চেষ্টা করছি, এটা প্রয়াগরাজ জাংশন স্টেশন। এখানে আপনারা বারাণসী থেকে প্রচুর ট্রেন আসছে, সেই ট্রেনে ডাইরেক্ট আসতে পারেন। কলকাতার দিক থেকে আসলেও ডাইরেক্ট প্রয়াগরাজ জাংশনে প্রচুর ট্রেন আছে, সেখান থেকে আসতে পারেন। যদি ট্রেনে প্রয়াগরাজ জাংশন স্টেশন নামেন, স্নানের দিন ছাড়া অন্য যে কোনো দিন, স্নানের আগের 2 দিন, স্নানের পরের 2 দিন, এই 3-4টে দিন খুব ভিড় থাকে। সেই দিনগুলো ছাড়া আপনারা প্রয়াগরাজ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসার পরেই স্টেশনের আশেপাশে প্রচুর বুথ আছে যেখানে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। রাস্তার প্রত্যেকটি দিকে ডিরেকশন বোর্ড, লোকেশন ম্যাপ এবং ইনফরমেশন সেন্টার আছে, যেখান থেকে আপনারা সাহায্য পেতে পারেন। এইখান থেকে বেরিয়ে আসার পরেই আপনারা অটো, টোটো বা কেউ যদি সিঙ্গেল আসেন বাইক সার্ভিসও নিতে পারেন। ওনারা আপনাদের নর্মাল দিনে সাধারণত 2 থেকে 3 কিলোমিটার আগে, সঙ্গম ঘাটের 2 থেকে 3 কিলোমিটার আগে আপনাদের ড্রপ করে দেয়। আর যদি বাইকে আসেন ওনারা কিন্তু অনেকটাই কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রায় 1 কিলোমিটার দূরে হয়তো বাইক থেকে আপনাকে নামতে হতে পারে যদি সেখানে ভিড় থাকে। তবে সবকিছুই ডিপেন্ড করছে অবস্থার উপরে। যদি রাস্তায় ভিড় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু লোকাল ট্রাফিক পুলিশ যে কোনো জায়গায় আপনাকে আটকে দিতে পারে। তবে সাধারণত স্নানের দিনের আগে পরে এই 3-4টে দিন বাদ দিয়ে অন্য দিন আসলে মোটামুটি ফাঁকা পাওয়া যায়। আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে নেমে অটো এবং বাইকে কিছুটা এগিয়ে আরএল ঘাটে এসেছিলাম, যেটা আমি ম্যাপে দেখানোর চেষ্টা করছি। আমরা এই প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়েছিলাম, যে অটো, এটা আমি যেটা জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা ওল্ড নৈনি ব্রিজ। এটা কখনো কখনো বন্ধ থাকে, সেক্ষেত্রে এই নিউ নৈনি ব্রিজ অটো বা টোটো ইউজ করতে পারে। এদিক থেকে এসে এই যে পয়েন্টটা দেখছেন, এটা আড়াইল ঘাট। এখান থেকে আপনি বোট নিয়ে এই যে ত্রিবেণী সঙ্গম এরিয়া, এখানে যেতে পারেন, গিয়ে স্নান করতে পারেন। আমরা এর আগে যেটা দেখিয়েছি সেটা এখান থেকে আমরা গিয়েছিলাম, যেটা আপনার বোট ক্লাব ঘাট বলা হয়, যেখানে আপনার লেজার শো হয়, যেখান থেকে হেলিকপ্টার সার্ভিস আছে। সেখানে এসে আমরা ডাইরেক্ট গাড়িতে এসেছিলাম বারাণসী থেকে, এবং ডাইরেক্ট গাড়িতে এসে এই বোট ক্লাবের কাছেই আমাদের নামিয়েছিল। আমাদের কিন্তু সেক্ষেত্রে একটু হাঁটাহাঁটি করতে হয়নি। হ্যাঁ, আমরা কিছুক্ষণের জন্য ট্রাফিক জ্যামে আটকে ছিলাম,
কিন্তু সেটা পার করে আসার পরে আমরা ডাইরেক্ট বোট ক্লাবে নেমে স্নান করে এসেছি, সে ভিডিও আপনারা দেখেছেন। স্টেশন থেকে যেদিন এসেছিলাম সেদিন এই রাস্তা ধরেই আমরা আড়াইল ঘাটের থেকে প্রায় 2 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছিল। খুব সকাল সকাল এসেছিলাম, যার ফলে সকাল 7টার মধ্যে পৌঁছে যাওয়াতে প্রায় 2 কিলোমিটার কি 1.5 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা কিছুটা রাস্তা হেঁটে আড়াইল ঘাট থেকে বোট নিয়ে আমরা এইখানে এই সঙ্গমে স্নান করেছিলাম। এই দুটোভাবে আপনারা বোট নিয়ে স্নান করতে যেতে পারেন। আরেকটা উপায়, যদি আপনারা ঝুসি সাইডে যেতে চান এবং পুরো মেলার আয়োজনটাকে নিজের চোখে দেখতে চান, এই পুরো মেলার আয়োজন, কুম্ভ মেলার যে প্রধান অংশ, সাধু সন্তদের আখাড়া, এই জিনিসগুলো যদি নিজের চোখে দেখতে চান, তাহলে আপনারা এই ব্রিজটা দিয়ে, যেটাকে শাস্ত্রী ব্রিজ বলা হচ্ছে, বা যদি হেঁটে আসতে চান এই দিকের কোনো সাইড থেকে, এই যে ছোট ছোট সরু সরু দাগগুলো দেখছেন, এগুলো কিন্তু পিপা পুল। এই পিপা পুল পার করে আপনারা ঝুসি সাইডে আসতে পারেন এবং সেখান থেকে পুরো মেলার একটা সামগ্রিক দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। দেখে আপনারা সঙ্গমে স্নান করতে পারেন। তবে ঝুসি সাইড থেকে আসলে কিন্তু আপনাদের অনেকটাই হাঁটতে হবে। যদি আপনারা শারীরিকভাবে সক্ষম হন অতটা হাঁটাহাঁটি করতে, সেক্ষেত্রে আপনারা ঝুসি সাইড দিয়ে আসতে পারেন। আর এক্ষেত্রে হাঁটাহাঁটির পরিমাণ নির্দিষ্ট করে বলা না গেলেও ধরে রাখা যেতে পারে যে কম বেশি 10 কিলোমিটার হাঁটতেই হবে। এবার আমরা দেখে নেব আমরা ট্রেনে করে প্রয়াগরাজ স্টেশন থেকে আসার পর মেলার কি কি অংশ দেখেছিলাম। চলুন দেখে নেওয়া যাক। যেমন আপনাদের বললাম, আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে আসার পরে কিছুটা হেঁটে এগিয়ে গিয়ে একটি অটো নিয়ে আড়াইল ঘাটের দিকে এগিয়ে যাই। অটোটি যতদূর আমাদের সম্ভব এগিয়ে দেওয়ার পরে সেখান থেকে আমরা আবার একটি বাইক ভাড়া করে আড়াইল ঘাটের দিকে এগিয়ে যাই। এই প্রসঙ্গে বলে রাখি, মেলা সংক্রান্ত বেশ কিছু ম্যাপ এবং বেশ কিছু ওয়েবসাইট যেখান থেকে আপনারা যে কোনো জায়গার ডিটেল ম্যাপ এবং ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন, সেই ওয়েবসাইটের ডিটেল আমি ভিডিওর এন্ডে দিয়ে দেব। তবে আমরা কিন্তু সেভাবে কোনো ম্যাপ ফলো করে আসিনি। আমি যেমনটা বললাম, আপনি বিভিন্ন জায়গায় ইনফরমেশন বুথ বা ইনফরমেশন সেন্টার পাবেন এবং আপনি কোন দিকে যেতে চাইছেন সেটা যদি আপনারা ওই ইনফরমেশন সেন্টারে জিজ্ঞেস করেন, বা রাস্তায় প্রচুর পুলিশ চোখে পড়বে যারা যথেষ্ট হেল্পফুল, তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন, ওনারা কিন্তু খুব ভালোভাবে গাইড করে দেন। তো আমরা সেইভাবেই ইনফরমেশন সেন্টারে জিজ্ঞেস করে অটো এবং বাইক করে আড়াইল ঘাটের কাছাকাছি গিয়ে সেখান থেকে খানিকটা হেঁটে গিয়ে আড়াইল ঘাট থেকে আবার একটি বোট ভাড়া করে সঙ্গম স্নানে যাই। সঙ্গমে স্নান করে আমরা কিন্তু ওখান থেকে বোটটিকে ঘুরিয়ে নিয়ে কিলাঘাটে নামি। কিলাঘাটে নামার উদ্দেশ্য লেটে হয়ে হনুমানজির মন্দির দর্শন করে আস্তে আস্তে মেলা প্রাঙ্গণ ঘুরে পিপা পুল ক্রস করে ঝুসি সাইডে এগিয়ে যাওয়া এবং সেখান থেকে আখাড়া দর্শন করে আবার কিছুটা পথ হেঁটে ফিরে এসে স্টেশনের দিকে ফিরে যাওয়া। এক্ষেত্রে বলে রাখি, ফেরার সময় কোন রাস্তা খোলা আছে বা কোন রাস্তায় ট্রাফিক আছে সেটা কিন্তু আপনারা লোকাল পুলিশকেই জিজ্ঞেস করে নেবেন এবং সেইভাবে যে রাস্তা দিয়ে গেলে সহজ হবে, কম ডিস্টেন্স পড়বে, সেই রাস্তাটিই ধরবেন। ম্যাপ ফলো করে সবসময় কিন্তু এখানে যাতায়াত করা যাবে না, তার কারণ কখন কোন রাস্তা খোলা বা বন্ধ হচ্ছে তার কোনো আইডিয়া কিন্তু আপনি ম্যাপ থেকে পাবেন না। আপনি যত বেশি মেলা এক্সপ্লোর করতে চাইবেন তত বেশি কিন্তু আপনাকে হাঁটতে হতে পারে। সাধারণ দিনে আপনি কিছুটা এগিয়ে যাওয়ার জন্য বাইক পরিষেবা পাবেন, তবে বাইক পরিষেবার জন্য কিন্তু ওনারা 200 থেকে 400 টাকা চার্জ করে থাকেন। এই টাকাটা পে করার পরিবর্তে আপনাকে ওনারা কিছু দূর এগিয়ে নিয়ে যাবেন। তবে মেলা এক্সপ্লোর করতে গেলে পায়ে হেঁটে ঘোরার অন্য কোনো বিকল্প নেই। আমরা পুরো মেলাটা যদিও কভার করতে পারিনি একদিনে, এবং সেটা কোনোভাবেই সম্ভব না, এত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মেলা, তবুও আমরা চেষ্টা করেছি ওই একদিনে পুরো মেলার অন্তত কিছুটা অংশ কভার করার। এই ভিডিওতে আমরা সেটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এই ভিডিও সংক্রান্ত কিছু ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেটাও চেক করে নিতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আমার পক্ষে যতটা সম্ভব তার রিপ্লাই দেওয়ার।
কিলাঘাট নামার পর আমাদের চোখে পড়ে 2-4টি স্বনির্মিত টেন্ট, অর্থাৎ যারা বাড়ি থেকে টেন্ট বয়ে এনেছেন তারা ওখানেই টেন্ট নিয়ে বসবাস শুরু করেছেন, এবং ওখানেও সাধু সন্তদের দুটো একটা প্যান্ডেল আমাদের চোখে পড়েছে, এবং সেখানে ভান্ডারার ব্যবস্থাও আমাদের চোখে পড়েছে। তবে এই জিনিসগুলো বেশিরভাগ চোখে পড়ে আখাড়ার দিকে, অর্থাৎ জুসির দিকে। আর জুসি সাইডে যাওয়ার জন্য কোন পেপারপুল আপনাকে ইউজ করতে হবে সেটা কিন্তু সেই দিনের পরিস্থিতির ওপর নির্ভর করে। প্রত্যেক দিন প্রত্যেকটি পেপারপুল খোলা থাকে না, কীরকম কি ভিড় হচ্ছে তার উপর নির্ভর করে লোকাল ট্রাফিক কিন্তু এগুলোকে কন্ট্রোল করেন। সেক্ষেত্রে লোকাল পুলিশকে জিজ্ঞেস করে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়াটাই আমাদের শ্রেয় বলে মনে হয়েছে। আর এখানে বহু লোকের সমাবেশে কখনো কখনো ইন্টারনেট পরিষেবা কিন্তু ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে ইন্টারনেট থেকে ম্যাপ বার করে সার্চ করে সেই অনুযায়ী এগিয়ে যাওয়াটাও কিছু ক্ষেত্রে সমস্যার হতে পারে। তাই আমার মনে হয় বেস্ট অপশন লোকাল পুলিশকে জিজ্ঞেস করে এগিয়ে যাওয়া। যে কোনো স্টেশনের দিক থেকে সঙ্গম ঘাটের দিকে হেঁটে যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে রেলওয়ে টিকিট কাউন্টার। এই মেলা প্রাঙ্গণে রেলওয়ে টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকেও আপনারা যাতায়াতের টিকিট সংগ্রহ করতে পারেন। এবং এই মেলা প্রাঙ্গণে প্রতি 50 থেকে 100 মিটারের মধ্যে অসংখ্য বায়ো টয়লেট এবং ঘাটের চারপাশে অসংখ্য চেঞ্জিং রুম, নিঃশুল্ক জলের ব্যবস্থা, নিঃশুল্ক ওষুধের ব্যবস্থা, এমনকি সেই ওষুধের কাউন্টারে কিছু কিছু সময় ডাক্তারবাবুরাও সার্ভিস দিয়ে থাকে। এখন আপনাদের দেখাবো মহাকুম্ভ মেলা 2025 যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ব্যবহার করে আপনারা বিভিন্ন ঘাট, বিভিন্ন আখাড়া এবং বিভিন্ন জায়গার দিক নির্দেশ এবং আরও অনেক প্রয়োজনীয় তথ্য ওই অ্যাপ থেকে কিভাবে সংগ্রহ করতে পারেন। দেখতে থাকুন। এই অ্যাপটির থেকে আপনারা টেন্ট বুকিংও করতে পারেন, অবশ্য যদি অ্যাভেলেবেল থাকে। তবে এখান থেকে বুকিং করা প্রত্যেকটি টেন্টই যথেষ্ট এক্সপেন্সিভ। এই মেলার মধ্যে ঘোরার জন্য সবথেকে বেস্ট অপশন সাইকেল অথবা বাইক। আপনারা চাইলে সেটা ভাড়া নিয়েও নিজেরা চালিয়ে মেলা ঘুরতে পারেন। তার নাম্বার এবং অ্যাপ ডিটেলস আমি ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি। এই মেলায় বোট রাইড ছাড়াও হেলিকপ্টার রাইড, হট এয়ার বেলুন রাইড, প্যারা মোটর রাইড, প্যারাগ্লাইডিং ইত্যাদি অ্যাক্টিভিটিরও ব্যবস্থা আছে, এবং একটি নির্দিষ্ট এরিয়ায় এই অ্যাক্টিভিটিগুলো করানো হয়। তার নাম্বার এবং ডিটেলসও আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আপনারা প্রয়োজনে ফোনে কথা বলে অ্যাক্টিভিটি বুক করতে পারেন। হেলিকপ্টার বুকিং কিভাবে করতে হবে তার ডিটেলসও আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। ভিডিওটি শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত বলে মনে হলো। আপনারা যারা বোটে করে সঙ্গম স্থলে গিয়ে স্নান করছেন বা যারা পায়ে হেঁটে সঙ্গম ঘাটে গিয়ে সঙ্গম স্নান করছেন, তারা কিন্তু স্নানের পরে সঙ্গম স্থানে চাইলে পুজো দিতে পারেন। আপনার চারপাশে এমন অনেক পুরোহিত আপনি খুঁজে পেয়ে যাবেন যাদের সঙ্গে টাকা পয়সার কথা বলে নেওয়ার পরে আপনি সঙ্গমস্থলে পুজো দিতে পারেন। এক্ষেত্রে রেট কিন্তু ফিক্সড নয়, আপনাকে আপনার মতো করে বার্গেনিং করে নিতে হবে। গুগলে কুম্ভ মেলা হেলিকপ্টার রাইড সার্চ করলে বা পবন হংস হেলিকপ্টার রাইড সার্চ করলে এই অপশনটি প্রথমে অ্যাভেলেবেল হবে। পবন হংস আমি এই কারণেই খুললাম কারণ এটি একটি রিলায়েবল সাইট। চলুন দেখে নেওয়া যাক কিভাবে হেলিকপ্টার বুকিং করতে হবে। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে দেখুন ওপরে বেশ কয়েকটি অপশন দেখা যাচ্ছে, যার মধ্যে মহাকুম্ভ 2025 অপশনটি ব্লিঙ্ক করছে। আপনাদের ওই অপশনটি সিলেক্ট করতে হবে। ওই অপশনটি সিলেক্ট করার পর নিচে সিলেক্ট অপশনে মহাকুম্ভ 2025 সিলেক্ট করতে হবে। এর নিচে ডিপার্চার ডেট সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডেট সিলেক্ট করতে পারেন, কিন্তু কোন ডেটে অ্যাভেলেবেল আছে সেটাও একবার চেক করে নিতে হবে।
ধরা যাক আমি 17 ফেব্রুয়ারি সিলেক্ট করলাম। অ্যাডাল্ট 1, সার্চ রাইড। এখানে এটি দেখা যাচ্ছে বুকড, মানে এটি অ্যাভেলেবেল নেই। পরেরটিও বুকড, তারপরেরটিও বুকড। এইভাবে দেখা যাচ্ছে সবকটি প্রায় বুক হয়ে গেছে। আমরা যদি ব্যাক করি, অন্য কোনো জায়গা থেকে হেলিকপ্টার বুকিং করা যাবে কিনা সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তবে আমি সাধারণত রিলায়েবল জায়গা থেকে বুকিং করা পছন্দ করি। এখানে আরও কয়েকটি অপশন রয়েছে, আপনারা সেখান থেকে ওপেন করে চেক করে নিতে পারেন এখানে বুকিং করার কোনো অপশন আছে কিনা। তবে আমি একটি কথা বারবার বলতে চাই, প্রত্যেকটি সাইট কিন্তু রিলায়েবল হয় না। সেক্ষেত্রে কোনটি ফ্রড সাইট আর কোনটি অরিজিনাল সাইট সেটি আপনাদের বিবেচনা করে নিতে হবে। সাধারণত পবন হান্স জেনুইন সাইট বলেই আমার জানা আছে, এবং এরা শুধু কেদারে নয়, ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্রে হেলিকপ্টার সার্ভিস দিয়ে থাকে। এতক্ষণ আমি আপনাদের দেখালাম কিভাবে আপনারা অনলাইনে হেলিকপ্টার বুকিং করবেন। বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। এই ভিডিওটি ছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে আরও কিছু ডিটেল ইনফরমেশন শেয়ার করেছি, আপনারা সেই ইনফরমেশনগুলো একবার চেক করে নেবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, এবং যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।